আপনার কাছে যদি কয়েকটি কোমল পানীয়ের নাম জানতে চাওয়া হয়, তখন নিশ্চিতভাবেই কোকা-কোলা, পেপসি, 7 আপের পাশাপাশি আপনার মনে যে নামটি চলে আসবে সেটা হচ্ছে ফান্টা। ফান্টা বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় কোমল পানীয় হলেও এর আবিষ্কারের নেপথ্যের ঘটনাগুলো মোটেও কোমল নয়। এর সাথে জড়িয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তক্ষয়ী ইতিহাস, এমনকি নাৎসি বাহিনীর সাথেও এর সংযোগ রয়েছে। এটি বিশ্বের 1 নম্বর কোমল পানীয় কোকা-কোলার অধীনের একটি পণ্য। এই কারণে ফান্টার কথা বলতে হলে এর সাথে কোকা-কোলার প্রসঙ্গ স্বাভাবিকভাবেই চলে আসবে। তাই ফান্টা আবিষ্কারের ইতিহাস জানতে হলে এর আগে সংক্ষেপে কোকা-কোলার ইতিহাসও জানা জরুরি, কারণ ফান্টা ও কোকা-কোলা একটি আরেকটির সাথে নিবিড়ভাবে জড়িত। 1886 সালে জন পেম্পারটন নামক আমেরিকার আটলান্টার একজন ফার্মাসিস্ট কোকা-কোলা আবিষ্কার করেন। তখন এটি আটলান্টার একটি স্থানীয় ফার্মেসিতে 5 সেন্ট করে গ্লাসের মাধ্যমে বিক্রি করতেন। তিনি ছিলেন আমেরিকার গৃহযুদ্ধে অংশগ্রহণ করা সৈনিক। বেতানাশক মার্ফিনের বিকল্প হিসেবে এটি বানিয়েছিলেন। তিনি মারা গেলে কোকা-কোলার পরবর্তী কর্ণধার আশা ক্যান্ডলারতে একে সমগ্র আমেরিকা জুড়ে ছড়িয়ে দেন। এরপর একে বোতলজাত করে আমেরিকার বাইরেও নিয়ে যাওয়া হয়। 1929 সালে কোকা-কোলা জার্মানিতে ব্যবসা শুরু করে কোকা-কোলা জিএমবিএইচ নামে। জার্মানিতে কোকা-কোলার সাফল্য হয়ে যায় আকাশ ছোঁয়া। 1933 থেকে 1939 সালের মধ্যে প্রতি বছর প্রায় 4.5 মিলিয়ন বক্স পর্যন্ত কোকা-কোলার বিক্রি শুরু হয়। 10 বছরের মধ্যে জার্মানিতে কোকা-কোলার 43টি বোতলের ফ্যাক্টরি আর 600 ডিস্ট্রিবিউটর হয়ে যায়। আমেরিকার পর কোকা-কোলার দ্বিতীয় বৃহত্তম বাজার হয়ে যায় জার্মানি। আর এসবের পেছনে যার অবদান ছিল তিনি হলেন জার্মান বংশোদ্ভূত ম্যাক্স কাইট। আজকের ফান্টা আবিষ্কারের পেছনে মূল অবদান তারই। পুরো জার্মানির জনগণের কাছে কোকা-কোলাকে পরিচিত করেন তিনি তুমুল প্রচারণার মাধ্যমে। এদিকে 1933 সালে জার্মানির ক্ষমতায় আসেন নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলার। হিটলারের শাসনামলে 1936 সালে বার্লিন অলিম্পিকের স্পন্সর হয় কোকা-কোলা। জার্মানি সর্বোচ্চ 33টি সোনা জিতলেও কোকা-কোলার ব্যানার সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে, যা কোম্পানিতে কাইটের সুনাম আরও বাড়িয়ে দেয়। 1938 সালে কোকা-কোলার জার্মানির প্রধানের দায়িত্বে থাকা আমেরিকান রে পাওয়ার অটোমোবাইল দুর্ঘটনায় মারা গেলে তার ডান হাত ম্যাক্স কাইট সেই দায়িত্ব পান। কোম্পানির প্রচারণা করার সময় তাকে অনেক সতর্ক থাকতে হতো। সব কিছু জার্মান ভাষায় নিজেদের মতো প্রচারণা করতেন। সরকারকে বোঝাতেন তিনি শুধু আমেরিকানদের কাছ থেকে ফর্মুলা আর টাকা ধার করে ব্যবসা করছেন, আমেরিকানরা এখানে ব্যবসা করছে না। 1939 সালে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেন। যুদ্ধের কারণে আর সরকারের আমদানির উপর নতুন নিয়ম আরোপ করায় আমেরিকা থেকে কোকা-কোলার কাঁচামাল আসা কমে গেল। কিন্তু কোকা-কোলার ব্যবসা থেমে থাকলো না। তারা জার্মানির দখলকৃত দেশগুলোতে সেনাদের পানীয় সরবরাহ করার পাশাপাশি সেসব দেশেও কোকা-কোলা ছড়িয়ে দিতে থাকলো। কিন্তু 1941 সালে আমেরিকা নিজেই যুদ্ধে জড়িয়ে পড়ল। তখন আমেরিকা হয়ে গেল জার্মানির শত্রুপক্ষ। যুদ্ধে জড়িয়ে পড়া মানে দুই দেশের মধ্যে ব্যবসাও নিষেধাজ্ঞার কবলে পড়ে গেল। কাইট তখন ভীত হয়ে পড়লেন, তাকে হয়তো জেলে যাওয়া লাগবে আমেরিকান কোম্পানির পরিচালক হওয়ায়, আর তার কোম্পানিকে হয়তো সরকার নিজের অধীনে নিয়ে নেবে, যেটা দুই বিখ্যাত আমেরিকান কোম্পানি জেনারেল মোটরস ও আইবিএমের কপালে জুটেছিল। অন্যদিকে কোকা-কোলার সদর দফতর আটলান্টার সাথে কাইটের যোগাযোগও তখন বন্ধ হয়ে যায়। আমেরিকা থেকে কাঁচামাল আসাও বন্ধ হয়ে গেল। কাইটের তখন একটাই পথ খোলা ছিল, নাৎসি বাহিনীতে যোগ দেয়া। সৌভাগ্যবশত বিচার বিভাগের মন্ত্রী ফ্রেঞ্চ গার্টনার ছিলেন তার বন্ধু। তার মাধ্যমে তিনি শত্রুপক্ষের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। এভাবে তিনি নিজ দেশের পাশাপাশি জার্মানির অধিকৃত ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম ও নরওয়ের কোকা-কোলার ফ্যাক্টরিগুলো বুঝে নেন। কিন্তু এতগুলো ফ্যাক্টরি আর কর্মচারী সবই মূল্যহীন হয়ে পড়বে যদি পণ্য উৎপাদনের কিছু না থাকে। কারণ কোকা-কোলার মূল উৎস আমেরিকা থেকে তিনি বিচ্ছিন্ন। তার উপর ভয় আছে যখন তখন সরকার কর্তৃক তার কোম্পানি কেড়ে নেয়ার। তিনি তখন কেমিস্টদের সাথে আলোচনা করে বিকল্প কোনো পানীয় বের করার বুদ্ধি করেন। তখন অন্যান্য খাবারের কারখানায় যেসব উচ্ছিষ্ট অংশ থাকত, যেমন আপেলের আঁশ, পনির বানানোর পর দুধের বাকি অংশ, কখনো বা আঙুর, সেগুলো দিয়ে একটি নতুন পানীয় বানানোর চেষ্টা করেন।
কাইটের বাসায় যা ছিল উচ্ছিষ্টেরও উচ্ছিষ্ট অংশ। নতুন এই পানীয়ের নাম দেওয়ার জন্য কর্মীদের কল্পনা শক্তি ব্যবহার করেন, যেটাকে জার্মান ভাষায় ফ্যান্টাসি বলা হয়। তখন কাইটের একজন অভিজ্ঞ সেলসম্যান জু নিপ একে সংক্ষেপে ফান্টা বলে ডাকেন। সেই থেকে এই পানীয়ের নাম হয়ে যায় ফান্টা। তখন আর কোনো বিকল্প পানি না থাকায় এর বিক্রি বাড়তে থাকে। 1943 সালে 3 মিলিয়ন ফান্টা বিক্রি হয়। এটি শুধু পানীয় হিসেবে ব্যবহৃত হতো না, চিনির পরিমাণ বেশি থাকায় একে স্যুপের মিষ্টতা বাড়াতেও ব্যবহার করা হতো। এদিকে আটলান্টার সাথে কোনো যোগাযোগ না থাকায় আমেরিকা এসবের কিছুই জানত না। এদিকে যুদ্ধে জার্মান বাহিনীর অবস্থা শোচনীয় হয়ে পড়ে। প্রতিদিন জার্মান শহরগুলো বোমা হামলার শিকার হতে থাকে। এতে সমগ্র জার্মানি জুড়ে কাইটের যত ফ্যাক্টরি আছে সবই বোমা হামলার শিকার হয়। তার প্রধান কার্যালয় পুরোটাই মাটির সাথে মিশে যায়। 1945-এর জানুয়ারিতে নাৎসি সরকার যখন পতনের মুখে, তখন এটি দেশজুড়ে গুপ্তচর নিধন শুরু করে। বিচার বিভাগ তখন আর কাইটের পাশে ছিল না। তখন কাইটের বন্ধু মারা যাওয়ায় তার জায়গায় নতুন মন্ত্রী রোল্যান্ড ফ্রেজার আসেন। তিনি কাইটকে তলব করেন এবং কোকাকোলার নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়ার জন্য চাপ দেন। একই সাথে কোকাকোলাকে জাতীয়করণের কার্যক্রম শুরু করা হয়। সৌভাগ্যবশত পরের সপ্তাহেই বিচার বিভাগের অফিসে বোমা হামলা হয় এবং ফ্রেজার মারা যান। কাইট তখন বিধ্বস্ত ফ্যাক্টরিগুলোতেই ফান্টার উৎপাদন চালিয়ে যান। এর মাস তিনেক পর 1945 সালের মে মাসে আমেরিকানরা জার্মানি দখল করলে কাইটকে একটি বিধ্বস্ত ফ্যাক্টরিতে খুঁজে পায়। কাইট তখন টেলিগ্রামের মাধ্যমে আমেরিকায় জানিয়ে দেন কোকাকোলা এখনও জার্মানিতে সচল আছে। তখন একটা সন্দেহ দেখা দেয় কাইট নাৎসি বাহিনীর লোক কিনা সেটা নিয়ে। কিন্তু তদন্ত করে দেখা যায় কাইটের সাথে নাৎসিদের ভালো সম্পর্ক থাকলেও তিনি সরাসরি নাৎসি বাহিনীর সাথে জড়িত ছিলেন না। তাকে চাপ দেওয়া হয়েছিল নাৎসি বাহিনীতে যোগ দেওয়ার, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। এছাড়া তিনি ফান্টা নিজের অধীনে বিক্রি করেও বড় ব্যবসায়ী হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা না করে জার্মানিতে কোকাকোলার ফ্যাক্টরিগুলো সচল রেখেছেন এবং এই কারণে কোকাকোলাতে কাজ করা অনেক শ্রমিক যুদ্ধের ভয়াবহ সময়েও জীবিত থাকতে পেরেছিলেন। যুদ্ধ শেষ হলে তিনি কোকাকোলা কোম্পানিকে স্বাগত জানান এবং ফান্টা থেকে প্রাপ্ত লভ্যাংশ বুঝিয়ে দেন। যুদ্ধ শেষ হওয়ার পরপরই জার্মানিতে আবার কোকাকোলার উৎপাদন শুরু করেন। এসব কারণে ম্যাক্স কাইট আমেরিকানদের কাছে নায়ক হয়ে গেলেন। আমেরিকানরা তার অবদানের ভূয়সী প্রশংসা করতে থাকল। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে কোকাকোলা ইউরোপের প্রেসিডেন্ট পদের দায়িত্ব দেওয়া হয়। এদিকে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে ফান্টার বিক্রিও বন্ধ করে দেওয়া হয়, তবে সেটা ছিল সাময়িক বিরতি। সঠিক গবেষণা ও উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে 1955 সালে আবার ফান্টা বিক্রি শুরু হয়। কমলার ফ্লেভার দিয়ে শুরুটা শুধু ইতালিতে হলেও ধীরে ধীরে একে বিশ্বব্যাপী ছড়ানো হয়। 1958 সালে আমেরিকাতেও চালু হয়। বর্তমানে এর 70টি বিভিন্ন ধরনের ফ্লেভার বিশ্বব্যাপী 119টিরও বেশি দেশে বিক্রি হয়। দেশভেদে এর ভিন্ন ধরনের নামও আছে, যেমন পানামাতে একে কিস্ট নামে ডাকা হয়। ফান্টার আবিষ্কার নিয়ে প্রচলিত অনেক আছে বিতর্ক ও মিথ। অনেকে মনে করেন ফান্টা নাৎসিদের আবিষ্কার। কেউ কেউ বলেন ম্যাক্স কাইট একজন নাৎসি ছিলেন, কারণ নিজে নাৎসি না হলে ওই সময়ে এভাবে ব্যবসা চালিয়ে যেতে পারতেন না। তবে তাকে একজন কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে দেখতেই সবাই পছন্দ করেন, যিনি একসাথে শত্রু এবং নাৎসি সরকার দুপক্ষের সাথেই সম্পর্ক ভালো রেখেছিলেন। অনেকে মনে করেন জার্মানি যুদ্ধে জিতলে তিনি হবেন সমগ্র কোকাকোলা কোম্পানির প্রধান। এই আশাতেই কোকাকোলা সচল রাখেন। তিনি যদি সেটা করেও থাকেন, তার সেই আশা আংশিক হলেও পূর্ণ হয়েছে। এসব বিতর্কের কোনটি সত্য কোনটি মিথ্যা সেটি ইতিহাসের কাছেই তোলা থাক। কোমল পানীয় ফান্টার আবিষ্কার যে একটি চমকপ্রদ ঘটনা, এতে অবশ্যই কোনো সন্দেহ নেই।